রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো সকালবেলা উঠে না একটুখানি ছাদে গেছিলাম, আর এখন এত রোদ উঠে যাচ্ছে না সকাল সকাল, মানে সকালবেলা ছাদে গেলে মনে হচ্ছে যেন বেলা 10টা বাজতে গেল, এত রোদের তাত। তো ছাদে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, শুধু দেখতে গেছিলাম গাছগুলো ঠিকঠাক আছে কি না। আসলে এখন তো যখন তখন কী বলো তো, মানে বৃষ্টি না হলে ওই একটু ঝোড়ো হাওয়া কিংবা এলোপাতারি একটু হাওয়া দেয়, তো অনেক সময় গাছ টাছ পড়ে যায়, একটা গাছের ওপর আরেকটা গাছ উল্টে যায়, তো সেগুলোই একটুখানি নিজের চোখে দেখতে যাই যে গাছগুলো ঠিকঠাক আছে কি না। তো সকালবেলা তো আর গাছ এখন আর অত খোঁড়াখুড়ির মধ্যে যায় না, কারণ যা রোদ না, যতই মনে করি যে গিয়ে একটুখানি গাছের যত্ন নিই, ওই 5 মিনিট রোদে বসার পর এমনিতেই মাথা ফাথা ঘুরতে থাকে। তো সেই জন্য রোদের মধ্যে আর কিছু করি না, যা দরকার পড়ে ওই বিকেলবেলা ছাদে গিয়ে করি। তবে সেগুলো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ তখন বলতে পারো নিজেও ধুলোবালি মেখে থাকি, তারপর হাতে মাটি থাকে, জল, মাঝখান থেকে ফোনটাও যাবে, ট্রাইপডটাও দেখা গেল হয়তো পড়েই গেল। তো সেই জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আর কি ব্রাশটাই করা বাকি ছিল, এমনি মাথাটাতে আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, কারণ এত গরম না, যতক্ষণ না চুলটাকে এইভাবে না একটু ছেড়ে রাখছি না, মাথাটা না বড্ড ভার ভার লাগছিল। তো এখন চলো যাই আগে সোজা রান্নাঘরে। এখন না গরম পড়ে গেছে, তো একটু না ধীরে সুস্থে বসে টসে না রান্না করতে একটুখানি বলতে পারো কষ্টটা কম হচ্ছে। একটানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, ওই মাঝে মাঝে একটুখানি টেবিলে বসে কাজ করছি, একটু রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছি, যার জন্য না অন্য কোনো কাজ না করে সোজা এখন রান্নাঘরেই চলে এসেছি। তো এখন আগে সকালের যে খাবারগুলো বানাতে হয় সেগুলো বানিয়ে নেই, তারপর ওপরে গিয়ে বাদবাকি কাজ সারবো। তো আজকে কি করি তো দেখলাম ফ্রিজে না ফুলকপি ছিল খানিকটা, তো কৌশিককে গতকাল রাতে বলেছিলাম একটু পনির এনে দিতে। তো আজকে সকালের তরকারির মধ্যে এই যে ফুলকপি দেখতে পাচ্ছ, ফুলকপি, পনির আর আলু দিয়ে একটা তরকারি করব আর কি। এটা একটা তরকারি করবো, যেমন পরের দিকে আর কি মাছ রান্না করি, তো সেই রকম আর কি একটু মাছ রান্না করে নেব। তো ওদিকে ভাত আর ডিম সেদ্ধটা হচ্ছে, সেই ফাঁকেই একটুখানি আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো সেটাকেও একদম গুঁড়ো করে নিয়েছি। আর কি বলো তো, এটা না রান্নার আগেই সব সময় করি, তার একটাই কারণ, দেখো যতই মানে চেঁচে নিতে যাই না কেন খানিকটা কিন্তু বাটির গায়ে লেগেই থাকে, তো এইভাবে আবার মিক্সারের বাটিটাকে রেখে দিতেও কেমন লাগে, ওই জন্য না একদম রান্নার আগে করি, তাহলে যে মশলাটা করতে লাগে সেটা এর মধ্যে করে নিই, ওই যেটুকু যা জিরের গুঁড়ো এদিক ওদিক লেগে থাকে সেটা রান্নার মধ্যেই চলে যায়। আর যেহেতু পনিরটা নিরামিষভাবে করবো, তো সেই জন্য একটুখানি না কাজু বাদাম আর চারমগজ দিয়েছিলাম, আর এমনি যেরকম মশলা বলতে পারো জিরে, আদা, লঙ্কা, টমেটো, তো এইটা দিয়েই হচ্ছে মশলা করেছি। আর আজকে জানো তো পনিরের তরকারিটা করতে গিয়ে একটুখানি ফাঁকি মেরেছি, সেটা দাঁড়াও একটুখানি পরেই তোমরা দেখতে পাবে। প্রথমে তো যেমন পনিরগুলো ধরো আগে ম্যারিনেট করে আমি ভেজে তুলে রাখি, তো সেরকম তো ভেজে তুলে রেখেছি, কিন্তু আজকে আর ফুলকপিগুলোকে না ভেজে আর তেলের থেকে তুলিনি। তো প্রথমে তো পনিরটা ভেজে তুলে নিয়ে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আর কি ভাজছিলাম, ভাজতে ভাজতে না ফুলকপিটা আর কি যেই অর্ধেক ভাজা হয়ে গেছে তখনই আর কি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলাদা করে আর তুলে রাখিনি। তো আর দেখো সাইডে একটুখানি যেটা আমার আর কি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে লাগবে সেটাও দিয়ে দিয়েছিলাম, মানে ওই আলাদা আলাদা করে করার মতো সকালবেলা তো অত সময় থাকে না, মনে হয় কতক্ষণে রান্নাবান্নাগুলো সারবো, কৌশিককে রেডি করে দিতে পারবো, তো সেই জন্যই আর কি এইভাবেই করেছিলাম। আজ পর্যন্ত জানো তো কোনো দিন এইভাবে করিনি, ভেবেছিলাম কেমন কি খেতে হবে, আলাদা করে তো ভেজে তুললাম না। তো দেখলাম জানো তো টেস্টের কোনো হেরফের হয়নি, এমনকি আলু বলো ফুলকপি বলো প্রত্যেকটা একদম ঠিকঠাক ভাজাও হয়েছিল আর খেতেও ভালো লাগছিলো। তো এইখানে যে মশলাটা করেছি সেটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে একদম দেখেছিল তেল পুরো ছেড়ে এসেছিলো, তারপর যেরকম আর কি যেরকম গ্রেভি রাখবো তো সেরকম একটুখানি জল দিয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু এটা ভাত দিয়েই বেশিরভাগটা খাওয়া হবে, তাই ঝোলটা একটুখানি বেশি লাগে। দেখবে লুচি বা রুটির সাথে কিন্তু ঝোলটা অতটা লাগে না যতটা হচ্ছে ভাতের সাথে লাগে, তো সেই মতো আর কি জল রেখে দিয়েছিলাম। তো এইদিকে এই যে পনিরের তরকারি একদম রেডি, তো এইটা দিয়েই সকালবেলা কৌশিক ভাত খেয়ে গেছে, এটাই নিয়ে গেছে, দিয়ে বাদ বাকি যেটা ছিল সেটাই আর কি আমাদের ধরো টিফিন বলো দুপুরে বলো সেটাই হয়ে গেছে। আর এখন যেহেতু আম প্রচুর চারিদিকে ছড়াছড়ি, তাই ওকে আজকে লাঞ্চে একটুখানি আমও দিয়ে দিয়েছিলাম।
তো এই হচ্ছে গোছানো। তারপর গোছগাছ হয়ে গেলে কৌশিক বেরিয়ে গেছে। তারপরে আজকে না জানো তো আর মুসলি খাইনি গরমের মধ্যে, প্লেন একটুখানি ছাতুর শরবত খেয়েছি, খেয়ে ছাতে মানে আর কি উপরে চলে এসেছি, কারণ এখন উপরে অনেক কাজ। আর বুধবার মানেই তো তোমরা জানো এক্সট্রা করে আমি একটু ডাস্টিং করে রাখি, যেহেতু বৃহস্পতিবারে কিছুই করি না। তো আজকে এমনি নর্মালি যা ঘরের কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আর আল্লাহর অবস্থাটা তো দেখতে পাচ্ছ, ভীষণ খারাপ অবস্থা হয়ে রয়েছে। তো সেই জায়গাটাকেও ঠিক করতে হবে, টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে, ঘরের এই গাছগুলোকে ঠিকঠাক জল দেওয়া আছে। মানে এখন এই যে ওপরে এলাম, মাঝখানে যদি আমি একটুও বসতে যাই না, পরের দিকে দেখবো ঠিক আমার দেরি হয়ে গেছে। আর বেশি রোদ ওঠার আগে আর কি, বেশি গরমটা বাড়ার আগে যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় ততই আর কি মঙ্গল। যার জন্য আজকে জানো তো ওই যে কৌশিক বেরিয়ে গেল, আমি একটানে খেয়ে একদম ওপরে চলে এসে কাজে লেগে পড়েছি, একটুও মাঝখানে বসিনি, যে ঠিক আছে একবারে কাজগুলো শেষ করে নেই তারপরে একবারে বসা যাবে। তো এই যে এখন বিছানাটাকে টান টান করে আগে গুছিয়ে নেই। কৌশিক মোটামুটি বালিশগুলোকে একটুখানি ঝোড়ো করে দিয়ে গেছিলো। তো যেভাবে আমি পরিপাটি রাখি সেইভাবে যতক্ষণ না এসে করতে না পারি আমার জন্য মনেই হয় না আর কি ঘরটা গোছানো হয়েছে। তো নিজের মতো করে নিজের হাতে নিজের ঘরটা কিন্তু সাজাতে দেখবে আমাদের প্রত্যেকটা মেয়েরই খুব ভালো লাগে, সে যেরকমই হোক না কেন, যাই ঘরে জিনিস না থাকুক না কেন, সে না হোক না মানে কম দামি জিনিস, তাহলেও দেখবে ঘরের প্রত্যেকটা জিনিস যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় ঘরটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তো এইখানে যে গাছগুলো আছে ওদেরকে আগে ওনাকে না ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। ভেবেছিলাম জানো তো জলটা পরে দেব, কিন্তু দেখলাম জানলায় যা রোদ এসছে, ওদেরকে যদি এখন জল না দেয় ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর বেড়েছে না, মানে আমি যখনই পাচ্ছি ওকে একটু একটু করে জল স্প্রে করে দিচ্ছি আর কি। মানি প্ল্যান্ট না জল স্প্রেটা খুব পছন্দ করে, এতে দেখবে পাতার উপর যেরকম ধুলোও পড়ে না, আর পাতাগুলো বেশ সতেজ থাকে। আর এইসব ঘরের গাছের তো আর কি পাতাটাই অ্যাকচুয়ালি সৌন্দর্য, সেইভাবে তো ফুল তো ফোটে না, তাই পাতাগুলোর ওপর যদি ধুলো পড়ে থাকে একদমই দেখতে ভালো লাগবে না। তো সেই জন্যই ভাবলাম আগে গাছের জলটা দিয়ে দিই, তারপর পর্দাটা দিয়ে আর কি তারপর এক এক করে এইদিকে যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো এক এক করে শেষ করব। আর ইদানিং করে জানো তো দেখছি এই যে আমার জলের মধ্যে যে মানি প্ল্যান্ট গাছগুলো থাকে না, হঠাৎ হঠাৎ দেখি জানো তো ওদের জল ভেতরে একদম শুকিয়ে যায়। তো প্রত্যেক দিনই কম বেশি একটুখানি চেক করে নেওয়ার চেষ্টা করি, মানে প্রত্যেক দিন ওই ধরো 2-3 দিন ছাড়া ছাড়া একটু চেক করে নিই যে জল আছে কিনা, কারণ ঘরের মধ্যে থাকে তো প্রত্যেক দিন তো আর ধুতে লাগে না, সপ্তাহে একদিন গাছগুলোকে স্নান করিয়ে দিলেই হয়ে যায়, সেরকম আর তারপরে ধুলো পড়ে না। কিন্তু জানো তো জল কমে যাচ্ছে, এইটাই যা একটুখানি সমস্যা। তো এখন এই যে ওয়ার্ড্রপের চালে দুই দিকে যে তাকগুলো আছে এইটাকে পরিষ্কার করব, আয়না পরিষ্কার করব, তো এখনও প্রচুর কাজ বাকি আছে। তো চলো কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে পিয়া কমেন্ট করেছো, জানো তো আমার ওয়েট এত বেড়ে গেছে যার ফলে আমার শরীর খুব খারাপ, এই গরমে একটুও পারছি না, খুব কষ্টের সাথে আছি গো। ডক্টর বলেছে ওয়েটটা না কমালে শরীর খারাপ লেগেই থাকবে। তোমাকে একটা জিনিস বলবো, তুমি একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করো, ওটা শুনেছি নাকি ওয়েট কমাতে ভীষণভাবে হেল্প করে। আসলে আমার কোনো দিন কমাতে লাগেনি, তো কতটা কি আর কি ফল দেয় সেটা আমি জানি না, বাট অনেকের কাছে শুনি যে এক্সারসাইজ করলে নাকি অনেকটা হেল্প হয়, যেগুলোতে স্পেশালি বলতে পারো মানে শরীরের যেগুলো চর্বি বলে সেগুলোকে কমাতে সাহায্য করে। আর একটুখানি ডায়েটটা ঠিকঠাক ফলো করো, আশা করছি ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখো মানে ডাস্টিং তো করছিলাম, করতে করতে মা ফোন করেছে। এই মার আর আমার ফোনটা না সকালবেলা জানো তো এইভাবেই হয়, মা ওদিকে কাজ করে আর ফোনে কথা বলে, আমিও এদিকে কাজ করি আর ফোনে কথা বলি, কারণ সকালের দিকে দুজনারই দুদিকে কাজ থাকে, তো বসে কথা বলার সময় একদম থাকে না, আবার সকাল থেকে কথা না বললেও ভালো লাগে না, তো মাঝে মধ্যে কিন্তু কাজের ফাঁকে এরকমভাবে কথা বলে নিই। তো আর আমার গত ভিডিওতে চুমকি দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিওটা আমি অনেকটা অপেক্ষা করেছি, 5টার পর ভিডিও পেয়েছি না গো দিদিভাই, আগের ভিডিওতে আমি 4টের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সে যাই হোক কোনো কারণে হয়তো যায়নি। আর কমেন্ট করেছো কার্লি টেলস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে চিকেনটা দেখতে সেই হয়েছে। হ্যাঁ গো ভীষণ সুন্দর, যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু বেশ একটু অন্যরকম টেস্ট ছিল। আসলে দই দিয়ে করা ছিল, তার দইটা আগের দিন অনেকটা দিয়েছিলাম, বেশ হালকা একটা টক টক ভাবও ছিল, যার জন্য গরমে খেতে ভীষণ ভালো লাগছিলো। আর কমেন্ট করেছো লোপাস ডায়েরি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো সুচরিতা মণ্ডল দিদিভাই, সায়নী গাঙ্গুলি দিদিভাই, শতাব্দী বর্মন রয় আইডি থেকে দিদিভাই, সাথী মাহান্ত আইডি থেকে দিদিভাই, আর সিম্পল লাইফস্টাইল ঋতুশ্রী থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমার গ্যাসের পাশে যে প্ল্যান্টটা রাখি ওটাই তেল চিটে হয় না। সত্যি কথা বলতে তোমাদের সাথে তো মিথ্যে কিছু বলি না, গ্যাসের পাশে শুধু প্ল্যান্ট বলে না, আশেপাশে দেখো না যে ট্রেটা রাখা থাকে বা তেলের কন্টেনার বলো, নুনের জারটা বলো,
প্রত্যেকটা জিনিসে তেল পড়ে। সে আমার কাছে যতই চিমনি চলুক না কেন, যাই হোক না কেন, ওই গ্যাসের পাশে থাকে তো একটুখানি তেলের ছিটে কিন্তু লাগেই। তো ওগুলো না ডেলি বেসিসে তো পরিষ্কার করা সম্ভব না, অত কিছু পরিষ্কার করে রাখাও যায় না। যখন দেখি অতিরিক্ত নোংরা হয়ে গেছে আর চোখে দেখা যাচ্ছে না, তখন ওগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেই। আর পাশে যে প্ল্যান্টটা দেখো না আর্টিফিশিয়াল, ওকে তো সেইভাবে ঘষে পরিষ্কার করা যায় না, ওটাকে হচ্ছে সার্ফের জলে একটুখানি ভিজিয়ে রাখি, তাহলে ময়লাগুলো না যেই হালকা হয়ে যায়, ওই পুরনো দাঁত মাজার যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে ঘষলেই কিন্তু উঠে যায়। হ্যাঁ, তবে একটু গায়ের জোরে ঘষতে হয়, এই যা। দেখো, ঘরের মধ্যে জিনিস রাখলেই হবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু মেনটেন করতে হয়। নিচে যেমন তেল চিটে হয়, ওপরে কিন্তু প্রত্যেকটা জিনিসে আমার খুব ধুলো পড়ে, সেগুলো তোমরা দেখতেই পাও কম বেশি। এবার দেখো, এই যে ঘরটা ডাস্টিং করেছি, আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু মনে হবে ঘরে কোনোই ধুলো নেই, ঘর কিন্তু একদম আমার পরিপাটি টিপটপ। কিন্তু এই যে ঝাড় দিচ্ছি, এরপর তোমরা দেখবে ঘরের থেকে কি কি বেরোচ্ছে। মানে দেখবে ধুলো নোংরা জিনিসগুলো এমন না, মানে খালি চোখে দেখা যায় না, কিন্তু তুমি যেই পরিষ্কার করতে নামবে তখন মানে নিজেই দেখে ভাববে যে ঘরের মধ্যে এত ধুলো ছিল, কোথায় ছিল, আমি তো খেয়ালই করিনি। আর সত্যি কথা বলতে এখন তো গরম পড়ে গেছে, গরমের মধ্যে ঘর বাড়ি পরিষ্কার করে রাখা, রান্নাবান্না করা একটুখানি কষ্ট সাপেক্ষ। তবে যদি সকাল সকাল সমস্তটা সেরে নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে দেখো, আমরা তো তাও ঘরে কাজ করছি, যাদেরকে এই রোদে গরমে বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে, তাদের ঠিক কতটা পরিমাণ কষ্ট, সেই তুলনায় তো অনেকটা ভালো আছি। তো এইসব বলতে পারো মাথার মধ্যে চলে, তখনই নিজের মধ্যে অনেকটা এনার্জি পেয়ে যাই। আর গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই লিখেছে যে চিকেনটা যতই হালকা করো না কেন খুবই ভালো লাগছে দেখতে। হ্যাঁ গো, খেতেও ভালো হয়েছিল। আর লিখেছে তোমার রাধা মাধবকে জানো যে কোনো রঙের পোশাকেই খুব সুন্দর লাগে, তবে পারলে একবার দুধ আলতা রঙের পোশাক পরিও, আমার মনে হয় ওই রঙটা রাধারানীকে রাজরানীর মতো লাগবে। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই পরাবো, কিন্তু আগে মনের মতো ওই কালারটা দিয়ে খুঁজে পাই। কি বলো তো, আমার ওই কালারটা পরানোর ইচ্ছা আছে। আর একটা কি কালার বলবো, ওই ফিরোজা মতো কালার বলে না, কেমন একটা, না সবুজ না আকাশি, তো ওই সব কালারেরও পছন্দ মানে পরানোর ইচ্ছা আছে। কিন্তু দোকানে গেলে না সবসময় এই ডিপ কালারগুলোই পাওয়া যায়। তো দেখি, ইচ্ছে মানে আমারও ইচ্ছা আছে, তোমারও ইচ্ছা হলো, দেখি রাধারানীর কবে কৃপা হয়, ঠাকুর তার নিজের পছন্দের জামাটা দেখি আমার হাত দিয়ে কিনিয়ে নিই। তবে তুমি যে কালারটা বলেছো না, আমারও মনে হয় ওটা পরলে ভীষণ সুন্দর লাগবে। সমস্ত কাজ কমপ্লিট, এখন জাস্ট ফ্যানটা চালিয়ে খানিকক্ষণ বসবো। 9:30 বাজে। সকাল থেকে সেই ধরো 6:35 তখন থেকে উঠে একটানা চললো, এখন 9:30 অবধি, মানে 6:35টা 6:30 ধরো, তাহলে 6:30 থেকে 7:30, 8:30, 9:30, 3 ঘন্টার মধ্যে একদম ফুল স্টপ, মানে মাঝখানে একটুও বসিনি, একদম ফুল দমে কাজ করে গেছি। কারণ দেখবে গরমের মধ্যে না কাজ করতে করতে যদি একটু বসে পড়া হয় না, তারপরে উঠে একদম কাজ করতে ইচ্ছা করে না, বড্ড আলিস্যি লাগে। তো সেই জন্য যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। ও তোমাদেরকে একটা কথা বলা, সেটা হচ্ছে জানোই তো কৌশিকের দৌলতে আমার কোথাওই ঘুরতে যাওয়া হচ্ছে না। তো কৌশিকের কাছে এখন আবদার হয়েছে আমি এখন 1 সপ্তাহ মার কাছে থাকবো। বিয়ের পর প্রায় দেখতে গেলে সব মেয়েরাই মার কাছে যখনই যায় 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন এরকম থাকতে পায়। আমি বিয়ের পর থেকে এখনও কোনো দিন না। মনে হয় মাঝে একবার সেই জ্বর হয়েছিল না, তখন গিয়ে 2 দিন ছিলাম। মানে একদম যে মানে সুস্থ স্বাভাবিক মার সাথে গিয়ে গল্প ঘোরাঘুরি এগুলো যে করবো, সেগুলো তো সুযোগই পাই না। তো কৌশিককে আবার বলেছি এই গরমের মধ্যে আমার ভালো লাগছে না, আমি এখন কদিন গিয়ে মার কাছে থাকবো। তো তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা যদি মার কাছে থাকার ব্লগগুলো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। দেখো, মার কাছে গেলে সচরাচর সেরকম একটা কাজ থাকে না, ওই ঘোরাঘুরি, মার গাছপালা এইসবই শেয়ার করব, কি করছি কী কী স্পেশাল রান্না হচ্ছে এগুলোই শেয়ার করব। তো যদি তোমরা সেগুলো দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে ছোটোর মধ্যে হলেও ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। কারণ যথারীতি মেয়েরা মার কাছে গেলে কাজ কম থাকে। তো এখন কৌশিককে তো বলেছি 1 সপ্তাহ, এইবার ব্যাপারটা হচ্ছে 1 সপ্তাহ কি আমিও নিশ্চিন্তে থাকতে পারবো কিনা সন্দেহ। কারণ আমি থাকাকালীনই আমার অনেক গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় গাছের চিন্তায় 1 সপ্তাহ থাকতে পারবো না। তো এখন ভবিষ্যতে কী হবে তো জানি না। তো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কম বেশি হলেও আমি শ্যুট করার চেষ্টা করবো। তো এখন একটু বসি, তারপরে নিচে গিয়ে আবার রান্না স্টার্ট করবো। তো বেশিক্ষণ আর বসিনি, অল্প বসে নিচে চলে এসেছি, কারণ বেশিক্ষণ বসলে না সেই বসে থাকা হবে, তখন গরমের মধ্যে রান্নাঘরে এসে রান্না করতে ইচ্ছা করবে না। তো এদিকে একটুখানি ডাল করব, তো মুগের ডালটা আগে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে এই যে এখন একটু ফোড়ন দিয়ে দিলাম।
তো এখানে মুগের ডালটা ততক্ষণ ফুটুক, সেই ফাঁকে হচ্ছে এখন যে মাছ রান্না করব তারই সমস্ত জোগাড় যন্ত্র করব। তো আজকে করব হচ্ছে কাতলা মাছটা না কালিয়া না ঝোল, মানে মাঝামাঝি একটা করব, কারণ একদম পুরো কালিয়া করতে গেলে না অনেকটা তেল মশলা হয়ে যাবে। আবার কৌশিক একটুখানি গাঢ় ঝোলটা পছন্দ করে, তো ওই মাঝামাঝি একটা রাখার চেষ্টা করব। তো এদিকে মাছটাতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে বলতে পারো মশলার মধ্যে এই যে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, একটু জিরে দিয়েছি, আর ওই যে সাইডে পেঁয়াজটা দেখছি এটা আর কি ফোড়নে দেবো। আর পরে যখন রান্না করব তখন তার মধ্যে একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ কৌশিকের আবার কালার না হলে ও খেতে চাইবে না। মানে সে যত ভালো করেই রান্না করো না কেন, কালারটা যদি একটু লালচে না আসে না, ওর ঠিক মানে দেখে পছন্দ হয় না, তখন এমনিই খাওয়ার আগেই কেমন যেন করে। তো এই হচ্ছে রান্না, একদম সিম্পলের মধ্যে রাখছি, গরমের মধ্যে একদম রিচ খেতে ইচ্ছা করছে না। তো জানো তো মাছটা আজকে এত সুন্দর করে রান্না করেছি, আমি দুপুরবেলা তাও খেতে পেরেছি, রাত্রের দিকে একদমই খেতে ইচ্ছা করছিল না। ওই যতক্ষণ থালায় ভাত ছিল মাছটা খেয়েছি, বাদবাকি মাছটা যেন পুরো কৌশিককে দিয়ে দিয়েছি। এত মানে মানে মাছটা যে খাবো না একদমই ইচ্ছা করছিল না। তো এখন করে না এই গরমের মধ্যে দেখছি মাছ খেতে গেলেও তাই অবস্থা হচ্ছে, মাংস খেতে গেলেও তাই অবস্থা হচ্ছে। হয়তো 2 পিস চিকেন নিলাম খাবো বলে, কিন্তু 1 পিস খাওয়ার পর আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে উঠে পড়বো, একদম খেতে ইচ্ছা করছে না। তবে যতক্ষণ গরম থাকবে এইগুলো আশা করি সকলেরই মোটামুটি কম বেশি চলতে থাকবে। তো আর আমার গত ভিডিওতে বংমৌরি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, আগে তোমার ব্লগগুলো ফোনে দেখতাম এখন টিভিতে দেখছি, এত ভালো লাগছে। হ্যাঁ গো দিদিভাই, এই জিনিসটা আমিও দেখি, আমিও ধরো যাদের ব্লগ দেখি আগে তো ফোনে দেখতাম, এখন সন্ধ্যেবেলা করে টিভিতে চালিয়ে দেখি যেন মানে সাধারণ জিনিসটাও একটু অন্যরকম দেখতে লাগে। আসলে কী বলতো, স্ক্রিন বড় হলে না যে কোনো জিনিসই কিন্তু দেখে একটা অন্যরকম শান্তি লাগে। আর কমেন্ট করেছিল ঐন্দ্রিলা ব্লগস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো তোমার গোছানো কাজ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি। আর ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, এই কয়দিন তোমার ভিডিও দেখতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। ঠিক আছে গো, যখন যেরকম সময় পাবে দেখে নিও। আর কমেন্ট করেছো পৌলমী ব্যানার্জি আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো দারুণ হয়েছে ব্লগ সুস্মিতা, থ্যাংক ইউ দিদি। আর বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক দিন পর আসলাম গো, খুব ব্যস্ত ছিলাম, তোমার ব্লগগুলো দেখতে পারিনি, আজকে দেখলাম, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছে নিবারণ আইডি থেকে দিদিভাই, সাথী মাহান্ত আইডি থেকে দিদিভাই কমেন্ট করে লিখেছো যে চিকেনের মধ্যে একবার গোটা রসুন দিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আসলে আমাদের বাড়ির কাউকে না সত্যি কথা বলতে আমি খেতে দেখিনি, এইবার মনে হয় কি বলো তো, গোটা রসুনটা দেবো, তখন যদি কেউ না খায় রসুনটা তখন নষ্ট হবে, তো এই মনে করে আর দেয়া হয় না। তবে তুমি বললে না, আমি একদম গোটা রসুনটা দেবো না, তবে কোয়া ছাড়িয়ে 2-3 কোয়া দিয়ে দেখবো কেমন লাগে খেতে। আমি অনেককে দেখেছি খেতে, তবে আমার এখনও কোনো দিন ট্রাই করা হয়নি। আর কমেন্ট করেছো আরাধ্যা ঘোষ আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো লোপামুদ্রা দি সোনিয়া গুহ আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছে না গ্যাসের ওপর ওটা কী স্প্রে করেছি, তো সেটা না তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তার জন্য এর সাথে আর অ্যাটাচ করিনি। আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর বিশ্বাস করো এত সুন্দর ম্যাজিকের মতো আমার পরিষ্কার হয়ে যায় না, আমার তো ওটা ভীষণ কাজে লেগেছে। তো এইদিকে দেখো সমস্ত কাজ সেরে স্নান সেরে একেবারে পুজো দিতে চলে এসেছি। আর এখন তো সিজনাল ফল বলতে এই আম লিচু, তাই ঠাকুরকেও একটু আম লুচি দিয়ে আজকে ভোগ দিয়েছি। আর জানো তো গরমে না ফুলগুলো সেরকম খুব একটা বড় সড়ো ফুটছে না, ওই কোনো রকমের ফুলগুলো কষ্টে সৃষ্টে ফুটছে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে হচ্ছে পুজো দেওয়াও প্রায় কমপ্লিট, এইবার বলতে পারো একদম ঝাড়া হাত পা। এই সময়টা আসলে কি মনে হয় বলো তো, মনে হয় যে আমার আর খেতে হবে না, আমি একটুখানি শান্ত হয়ে বসি, তাহলেই আমার অনেক কিছু, সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, এখন একটুখানি বসার দরকার। তো আজকে ঠাকুরের সাজগোজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে হচ্ছে একটু বসে নিয়ে লাঞ্চও করে নিয়েছিলাম, মানে লাঞ্চ করতে যাব, তবে তার মধ্যেই দেখি যে এই রকম পুরো আকাশটা মেঘলা করে এসেছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, তবে ছাদে যেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু এমন মানে সেই কি বলবো, কোনো লাগাম ছাড়া হাওয়া দিচ্ছিল না, ছাদে ওই অবস্থায় যাওয়াটাও ঠিক না, কখন কি উড়ে এসে মাথায় টাথায় পড়ে, তো যার জন্য একটু জানলা দিয়েই দেখছিলাম। আর এখন যেন কটা বাজে, মানে বিশ্বাস করবে না, এই রকম ওয়েদারে দেখে মনে হচ্ছে না বিকেলবেলা, কিন্তু এখন বিকেল না, এখন বাজে হচ্ছে 2:05 মতো। তো তারপরে একটুখানি বৃষ্টিও হয়েছিল, তো সব কিছুই মানে ঝড়ও হয়েছে বৃষ্টিও হয়েছে, বাট গরম একদমই কমেনি, যার জন্যে যেমন আর কি ফ্যান চালিয়ে খেতে বসতে হয় গরমে ঘামতে ঘামতে, সেরমই ঘামতে ঘামতে খেতে হয়েছে।
আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে হলো সন্ধেবেলা আজকে এই যে ঠাকুরের জামা কাপড় সব চেঞ্জ করে সমস্ত কিছু গুছিয়ে পুজো দেওয়া ইভিনিং সকলকে। তো এখন ইভিনিং অনেকটাই হয়ে গেছে, 8:30 বাজে। তো কৌশিক আগে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। তো আমাদের এখানে না একটা বলতে পারো এমনিই মেলা হচ্ছে, ওই আনন্দ মেলা মতো, মানে কোনো উদ্দেশ্য নেই, জাস্ট মেলাটা বসেছে। আর মেলা মানেই দেখবা কিনি বা না কিনি একটু গিয়ে ঘুরে আসতে ভীষণ ইচ্ছা করে। তো এখন দুটো কাজ নিয়ে বেরোচ্ছি, এক হচ্ছে মেলায় যাব, তারপরে হচ্ছে আমার একটা ট্রাইপডের একটু সমস্যা হচ্ছে, সেটাকে ঠিক করব। দেন হচ্ছে মার কাছে যাব, কারণ মা একটা দারুণ জিনিস রান্না করেছে, সেটাকে খেতে যেতে হবে। তো এখন এইসব নিয়েই বেরোচ্ছি, যার জন্যই কৌশিক আজকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে। তো গরম তো লাগছে প্রচণ্ড, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। দেখো ফ্যানটা জাস্ট অফ করেছি, বিভৎস গরম লাগছে। তো চলো এখন বেরোই, দেখি কতদূর কী ভিডিও শ্যুট করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপর এই যে চলে এসেছি সোজা মেলাতে। আমাদের বাড়ির কাছ মানে বাড়ির থেকে মনে হয় মিনিট 5 লাগবে। তবে বললাম না এমনিই মেলাটা হচ্ছে, তাই এখানে কোনো ঠাকুর বা কোনো উদ্দেশ্য নেই, জাস্ট এই দোকানগুলো বসেছে ওই আনন্দ মেলা মতো। তো সেখানেই এসেছিলাম। আর এখন করে এসে দেখেছি জানো তো, মেলায় এসে কিচ্ছু কেনার থাকে না, যা থাকে মোটামুটি ঘরে সবই কম বেশি তো দেখো টুকটাক আমি কিনতে থাকি। তাই মেলায় এসে যে স্পেশালি কিছু কিনবো সেরকম কিছু কেনারই থাকে না। তবু দেখবে দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভালোই লাগে। তো সেই রকমই একটুখানি দেখছিলাম। এখানে তো অনেকগুলো দোকানই ছিল যেখানে সমস্ত জিনিসপত্র 10 টাকা 20 টাকা, তবে তার থেকে বেশি ছিল। আসলে সত্যি কথা বলতে যেরকম কোয়ালিটি সেরকম দাম ছিল। তো একটুখানি মেলাটা এদিক ওদিক ঘুরলাম, ঘুরে একটু ফুচকা খেয়েছি, তারপরে একটা আইসক্রিম নেওয়া হয়েছিল। তারপর এই যে মার ওখানে যাবো বললাম না, তো ভাবলাম একটু জিলিপি নিয়ে যাই, গরম গরম জিলিপি, মানে দেখেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর ছিল। তো একটুখানি গরম গরম জিলিপি নিয়েই আর কি বাড়ি চলে এসেছিলাম, কারণ আর ঘুরতে ভালো লাগছিল না, কারণ একই জায়গা কী ঘুরবো। তবে অনেক দিন ধরে হচ্ছিল যাওয়ার মানে আসার ইচ্ছা ছিল, তাই এসেছিলাম এই আর কি। তো চলে এসেছি মার কাছে। তো এদিকে মা এখন বসে বসে আম কাটছে, কারণ এখন সবার বাড়িতেই কম বেশি আম ভর্তি থাকে। তো সারাদিনে তো কেউ মাও বাড়ি থাকে না, বাবাও বাড়ি থাকে না, তো এই আম জিনিসটা আমাদের বাড়িতে এই রাতের দিকেই কাটা হয়, ওই যে প্লেটে কাটা হচ্ছে, এখান থেকেই আর কি সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হবে। তো আর যে জন্যে বললাম মা আজকে স্পেশাল রান্না করেছে, সেটা হচ্ছে মা আজকে মাটন রান্না করেছিল। আর তার সাথে ছিল হচ্ছে ভাত, আর ছিল হচ্ছে চুনো মাছের তরকারি। তো এই ছিল রাতের মেনু। তো এইটার জন্যই মা একটুখানি ডেকেছিল। আসলে দেখবে স্পেশাল কিছু রান্না হলে মনে হয় সবাই মিলে বসে আর কি আনন্দ করে খাই, তো সেই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকে সারাটা দিন। তোমাদের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরপরে না বাড়ি যেতে যেতে প্রায় 11:30 বেজে গেছিলো, যার জন্য ভিডিওটা বাড়ি গিয়ে না শেষ করব একদম খেয়াল নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, কারণ পরের দিন সকালে আবার এই সেম রুটিনেই চলতে হবে, যার জন্য এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকে সবাইকে জানাই টাটা।